গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। নতুন করে হামলায় নিহত ৮১ ফিলিস্তিনি। তীব্র খাবার সংকটে ভুগছে শিশুরা। যুক্তরাজ্যের লিভারপুলে ফুটবল সমর্থকদের বিজয় মিছিলে উঠিয়ে দিল গাড়ি, আহত ২৭ জন। ভারতে নতুন করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০১০ জনে। এবং গুরুত্বপূর্ণ ৩টি এজেন্ডা নিয়ে কুয়ালালামপুরে শুরু হলো ৪৬তম আসিয়ান সম্মেলন। যোগ দিয়েছেন ১০টি দেশের শীর্ষ নেতারা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আইটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। নতুন করে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৫৩ জন গাজা সিটির বাসিন্দা ছিলেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্র প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে বিভিন্ন মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় সামরিক অভিযানের যাত্রা বাড়াতে আরও ৫০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট থাকায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র। তীব্র খাবার সংকটে ভুগছে ফিলিস্তিনি শিশুরা। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে তাদের। পরিস্থিতি এতটাই ভয়ানক যে শিশুদের জীবন বাঁচাতে নোংরা পানির সঙ্গে ঘাস পাতা মিশিয়ে খাওয়াচ্ছেন তাদের মায়েরা। একথা জানায় শিশুদের নিয়ে কাজ করা সেভ দ্য চিলড্রেন। এদিকে গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক করে ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে প্রতিদিন ৫ ভাগের মাত্র ১ ভাগ ট্রাক ত্রাণ যাচ্ছে গাজায়। আরো জানাচ্ছেন ইমরুল হাসান। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি গাজার ফিলিস্তিনিদের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে খাবারের সংকট। এর বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা। গেল ২ মাস থেকে উপত্যকাটিতে খাবার পানি সহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এ কারণে সেখানে খাবারের সংকট তীব্র হচ্ছে। ১১ সপ্তাহ অবরোধের পর সম্প্রতি সীমিত আকারের খাবার প্রবেশ করতে দেয়া হলেও তা ঠিকমতো হাতে পাচ্ছেন না গাজাবাসী। খাবারের অভাবে উপত্যকাটির অনেক ত্রাণ সরবরাহ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক করে ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে ইসরায়েলের দেয়া হিসাব অনুযায়ী উপত্যকাটিতে ১০৭ ত্রাণ প্রবেশ করেছে। এসব ট্রাকের কয়েকটি লুটও হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি বলছে মানুষের ক্ষুধা নিরসনে ইসরায়েলকে আরও দ্রুত ও বেশি পরিমাণে ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে। গাজার শিশুদের দুর্দশা বিশ্বের সামনে তুলে ধরতে সরব হয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক র্যাচেল কামিং। একটু খাবারের খোঁজে গাজার শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরছে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন আমি দেখি খাবারের খোঁজে খালি পাত্র হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে শিশুরা। একটু পানির জন্য বোতল নিয়ে ছুটছে তারা। মায়েরা আমাদের বলছেন কিভাবে তারা সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন। সন্তানেরা অসুস্থ হয়ে পড়বে জেনেও কিভাবে তারা তাদের ক্ষুধা মেটাতে নোংরা পানির সঙ্গে ঘাস পাতা মিশিয়ে খাওয়াচ্ছেন। বলা হচ্ছে ইসরায়েলের হামলা শুরুর আগে গাজা কেবল বাইরের ত্রাণের উপর নির্ভরশীল ছিল না, সেখানকার বাসিন্দারা চাষাবাদও করতেন। জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্র UNOSAT ও খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য অনুযায়ী গেল মাস পর্যন্ত গাজার ১৫,০৫৩ হেক্টর কৃষিজমির মধ্যে ১২,৫৩৭ হেক্টরই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মোট কৃষিজমির ৮০% বেশি। এমন পরিস্থিতিতে গাজায় একটি যুদ্ধবিরতির প্রয়োজন বলে দাবি করেছেন সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক র্যাচেল কামিংস। এই সময়ে সবচেয়ে বিপদে থাকা মানুষ ও শিশুদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে এই যুদ্ধবিরতি প্রয়োজন বলেও মনে করেন তিনি। ইমরুল হাসান, RTV।
যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিভীষিকার মধ্যেই জেরুজালেম দিবস উদযাপন করেছে দখলদার ইসরায়েল। সোমবার জেরুজালেমের পথে পথে ছিল উগ্র ইসরায়েলি সমর্থকদের ইহুদিবাদী প্রচারণা। তারা ইসরায়েলের পতাকা হাতে শান্তিকামী ফিলিস্তিনিদের উদ্দেশ্যে অপমানসূচক বক্তব্য দিতে থাকে। জেরুজালেম দিবস মূলত 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলের স্মরণে উদযাপন করা হয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী মনে করে। এবছর জেরুজালেম দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইমতার বেন গাভির। এতে করে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের জন্ম হয়। লিভারপুলের শিরোপা উৎসবে ঘটেছে বড় দুর্ঘটনা। ট্রফি জয়ের উদযাপনের ভিড়ে গাড়ি উঠিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় শিশুসহ 47 জন আহতের খবর দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনাকে কোনো সন্ত্রাসী হামলা বলতে নারাজ যুক্তরাজ্য পুলিশ। পুরো বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে তারা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। শহর জুড়ে লাল উৎসব শেষ হলো রক্তাক্ত হয়ে। শিরোপা উৎসবের মঞ্চ বিষিয়ে উঠল হতাহতদের আর্তচিৎকারে। পুরো লিভারপুলে ছিল শোকের ছায়া। শুরুতে অবশ্য লাল রঙের উৎসবে মেতেছিল পুরো শহর। ট্রফি হাতে সালাহদের আগমনের পথে ভক্তদের উল্লাসের প্রতিধ্বনি। উৎসবের অংশ হতে সব বয়সী মানুষ নেমে এসেছিলেন রাজপথে। ট্রফি হাতে সালাহ, ভ্যান ডাইক, আলিসনদের এক নজর দেখতে মুষলধারে বৃষ্টির মধ্যেও হাজার হাজার লিভারপুল সমর্থক রাস্তায় জড়ো হয়েছিলেন। আর্নে স্লটের দলকে বহন করা ছাদখোলা বাস শহরের ওয়াটার স্ট্রিটের পাশ দিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে কালো রঙের একটি গাড়ি সমর্থকদের সজোরে ধাক্কা দিতে দিতে দ্রুত বেগে চলতে থাকে। এই ঘটনায় 4 শিশুসহ অন্তত 47 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 27 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় 53 বছর বয়সী এক ব্রিটিশ শ্বেতাঙ্গ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটিকে আমরা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করছি না। আমরা মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে সম্পর্কিত অন্য কাউকে খুঁজছি না। এদিকে এমন ঘটনায় আহতদের জন্য সমবেদনা ও প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার পাশে থাকার ঘোষণা দিয়েছে সমর্থকরা। মাহফুজুল ইসলাম, RTV। ভারতে নতুন করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1010 জনে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে। অন্তত 335 জন মানুষ রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে আক্রান্ত হয়েছে 99 জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটিতে NB1.8.1 ও LF.7 নামে করোনার 2টি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত ভ্যারিয়েন্ট দুটিকে উদ্বেগজনক তালিকায় অন্তর্ভুক্ত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার প্রবল বৃষ্টিতে শতবর্ষের রেকর্ড ভেঙেছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। রাজ্যে চলতি বছরের মে মাসে 107 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী কোলাবা আবহাওয়া কেন্দ্র সোমবার 24 ঘন্টায় 135.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা খুব ভারী বৃষ্টি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে শহরতলির সান্তাক্রুজ আবহাওয়া কেন্দ্র 33.5 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে 295 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা 1918 সালের মে মাসে রেকর্ড করা 279.4 মিলিমিটারকে ছাড়িয়ে গেছে। এর আগে 2021 সালের মে মাসে তোকতে ঘূর্ণিঝড়ের সময়ও কোলাবায় 257.8 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। গুরুত্বপূর্ণ 3টি এজেন্ডা নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে 46তম আসিয়ান সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনে আসিয়ানভুক্ত 10টি দেশের শীর্ষ নেতারা ছাড়াও গালফভুক্ত দেশগুলোর সংগঠন গালফ সহযোগিতা পরিষদ GCCর নেতারাও অংশ নিয়েছেন। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে।
Morning and welcome to our broadcast from the Kuala Lumpur. মালয়েশিয়ায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের 46তম সম্মেলন। এতে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধ সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে আলোচনা করছেন আঞ্চলিক নেতারা। সোমবার রাজধানী কুয়ালালামপুরে ঐতিহ্যবাহী আসিয়ান হ্যান্ডশেকের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। এরপর আঞ্চলিক ঐক্য জোরদার, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করে সদস্য রাষ্ট্রগুলো। সম্মেলনে সভাপতিত্ব করেন চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসিয়ান যুক্তরাষ্ট্র সম্মেলনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর উপর আরোপ করা অতিরিক্ত শুল্ক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে দ্বিপাক্ষিক সম্মেলনের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে আঞ্চলিক নেতারা জানান, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ও ভূরাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন এনেছে। তবে এই ভূরাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা আসিয়ানের রয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এছাড়া আসিয়ানের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারের কথাও বলেন আলোচকরা। ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক নীতিতে 10% থেকে 49% পর্যন্ত মার্কিন শুল্কের শিকার হয়েছে আসিয়ানভুক্ত দেশগুলো। তবে গেল মাসে এসব শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করে দেশগুলো। এবারের সম্মেলনে অভিন্ন ভবিষ্যতের কুয়ালালামপুর ঘোষণায় স্বাক্ষর করেন আসিয়ান নেতারা। আসিয়ানভুক্ত দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। অর্ণব প্রসাদ, RTV। সম্প্রতি ইউক্রেনের রুশ হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াকে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। এর আগে রোববার ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের ক্ষোভ জানান। এ সময় পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সবশেষ রুশ হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত আবেগের ফল। পুতিন সব মহলের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও এ সময় জানান তিনি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।